সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আবার বিগত ক্লাসে যেগুলো বাদ ছিল সেগুলো আজকে আমরা আবার শুরু করব। আমরা বিগত ক্লাসে দীর্ঘমেয়াদী অর্থায়নের বন্ডের যে বিভিন্ন বর্তমান মূল্য যেগুলো নির্ণয় করা ছিল সেই বর্তমান মূল্য নির্ণয় করা শিখেছি। আমরা জানি, যদি আমরা আগের ক্লাসটা ঠিকমতো দেখে থাকি সবাই, তাহলে আমরা সেখান থেকে বন্ডের 3 ধরনের বর্তমান মূল্য নির্ণয় করা শিখেছিলাম। আমরা পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য এবং জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা গাণিতিক যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে শিখেছি। তো আমরা বলেছিলাম যে পরের ক্লাসে আমরা এই দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে যে বিভিন্ন প্রকার আয়ের হার, যে বন্ডের যে আয়ের হারগুলো বের করতে হয় সেই আয়ের হারগুলো আমরা আজকে শেখাবো। আমরা এখান থেকে একটা উদ্দীপক আমরা এখানে লিখে দিয়েছি। এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমরা বন্ডের বিভিন্ন প্রকার যে আয়ের হারগুলো আছে সেই আয়ের হারগুলো কীভাবে নির্ণয় করতে হয় এবং কীভাবে বের করতে হয় সেটা আমরা আজকে আলোচনা করব এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো আমরা যদি শুরুতেই উদ্দীপকটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে উদ্দীপক যেটা আছে, উদ্দীপকের মধ্যে উল্লেখ আছে প্রাণ কোম্পানি 10 বছর মেয়াদী 1000 টাকা লিখিত মূল্যের 10% একটি কুপন বন্ড ইস্যু করেছে। বন্ডটি বর্তমানে বাজারে 1080 টাকায় বিক্রি করা হচ্ছে এবং বন্ডটি যদি 5 বছর পর 1050 টাকায় তলব করা হয় তাহলে আমাদের যে কাজগুলো করতে হবে, গাণিতিক সমস্যাগুলো যে সমাধানগুলো করতে হবে, তার মধ্যে আমাদের বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার কত নির্ণয় করতে হবে, বন্ডের ইল টু কল এবং চলতি ইল কত হবে সেটা নির্ণয় করতে হবে। আমরা জানি, আমরা এর আগে যে ক্লাসগুলো দিয়েছিলাম সেখানে বলেছিলাম বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার বলতে আমরা ওয়াইটিএম বুঝে থাকি, অর্থাৎ একটা বন্ড যে সময় পর্যন্ত ধরে রাখবো, আমরা যে আমাদের এখানে যে বন্ডের যেরকম মেয়াদ উল্লেখ করে দেওয়া আছে 10 বছর, এই 10 বছর পর্যন্ত বন্ড ধরে রাখা পর্যন্ত ওই ব্যক্তি বা বিনিয়োগকারী যে হারে আয় উপার্জন করবে তাকে আমরা মেয়াদ পূর্তিতে আয়ের হার বলি। আমরা এখান থেকে প্রশ্ন থেকেই বুঝতে পারি মেয়াদ পূর্তিতে বলতে কি বোঝাচ্ছে, যে নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে যাবে, মেয়াদ যখন শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হওয়ার পরে বন্ড থেকে যে হারে আয় পাওয়া যাবে। এবং দ্বিতীয় যেটা ছিল বন্ডের ইল টু কল বলতে আমরা কি বুঝি, আমরা এর আগে সংজ্ঞায় বলেছিলাম ইল টু কল বলতে বোঝায় বন্ড যে সময়ের জন্য ইস্যু করা হয়, 10 বছর হোক, 5 বছর হোক বা 7 বছর হোক, যত সময়ের জন্য ইস্যু করা হবে ওই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বেই, সময়টা শেষ হওয়ার পূর্বেই যদি বন্ড হোল্ডার বন্ড যদি তলব করে ওই বন্ডটা যদি আবার পুনরায় ক্রয় করে, অর্থাৎ বিক্রি করার পর, ইস্যু করার পর নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পূর্বেই যদি বন্ড আবার কোম্পানি যদি ফেরত নিয়ে নেয় তাহলে আমরা সেটাকে বলি তলবযোগ্য বন্ড। এবং যে সময় ফেরত নেওয়া হবে ওই সময় বন্ডের যে আয়ের হার হবে সেটাকে আমরা বলি হচ্ছে ইল টু কল, সেটাকে আমরা বলি সংক্ষিপ্তভাবে ওয়াইটিসি বলে থাকি। তো সর্বশেষ যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আমরা লিখেছি হচ্ছে চলতি ইল্ড, কারেন্ট ইল্ডকে আমরা সংক্ষিপ্তভাবে সিওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার বলতে ওয়াইটিএম, আর বন্ডের ইল টু কল বলতে আমরা ওয়াইটিসি বলবো, এবং চলতি ইল্ড বা চলতি আয়ের হার বা বর্তমান আয়ের হার বলতে আমরা সিওয়াই দ্বারা প্রকাশ করব। তাহলে যদি আমরা অঙ্ক শুরু করতে চাই তাহলে আমরা শুরুতে যদি ক নাম্বার সমস্যা সমাধান করি তাহলে আমরা জানি যে মেয়াদ পূর্তিতে আয়ের হার আমরা জানি মেয়াদ পূর্তিতে আয়ের হারকে সংক্ষিপ্তভাবে ওয়াইটিএম দ্বারা প্রকাশ করা হয়, ইল টু ম্যাচুরিটি। তাহলে ওয়াইটিএম এর যে সূত্রটা আমরা প্রয়োগ করব, ওয়াইটিএম এর সূত্র হচ্ছে আমরা জানি আই মানে ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস এনএসভি ভাগ এন, আরভি প্লাস এনএসভি এটাকে ভাগ দেব 2 দ্বারা। তাহলে আমরা বর্তমান মূল্য যখন নির্ণয় করেছিলাম তখন আমরা আরভি মানে কি সেটা আমরা জানি। তো আমাদের এখানে নতুন যেটা আসছে সেটা হচ্ছে এনএসভি বলতে আমরা বুঝি নেট বিক্রয় মূল্য। তাহলে আমরা পর্যায়ক্রমে যদি সবগুলো মান বের করতে চাই তাহলে আমরা পাশে মানগুলো যদি বের করি, শুরুতেই আমরা জানি যে আমাদের সবগুলো অঙ্কের ক্ষেত্রে লিখিত মূল্যটা অত্যন্ত জরুরি। লিখিত মূল্য বা অভিহিত মূল্য যেটা দেওয়া থাকবে ওই লিখিত মূল্য এবং অভিহিত মূল্যের উপর ভিত্তি করে আমরা অঙ্কের পুরো মানটা বের করব। তাহলে আমাদের অঙ্কের মধ্যে লিখিত মূল্য বা অভিহিত মূল্য দেওয়া আছে 1000 টাকা এবং কুপন রেট দেওয়া আছে হচ্ছে
10%। তাহলে আমরা কুপন রেটের উপর কি বের করবো? ইন্টারেস্টের মান বের করবো, আয়ের মানটা বের করবো। তাহলে আমরা যদি এখন আয়ের মানটা বের করি তাহলে আয় সমান এই লিখিত মূল্যের 10%, অর্থাৎ 100 টাকা হচ্ছে আমাদের কুপন সুদের পরিমাণ। সময় দেওয়া আছে আমাদের 10 বছর। এবং আমাদের এনএসপি বলতে, আমি আবার বলছি, এনএসপি বলতে আমরা জানি যে নিট বিক্রয় মূল্য। তো নিট বিক্রয় মূল্য বের করার জন্য আমাদের আগে বিক্রয় মূল্যটা প্রয়োজন। তাহলে আমরা যদি দেখি উদ্দীপকের মধ্যে যে বন্ডটি বাজারে 1080 টাকা বিক্রয় হচ্ছে, তাহলে যেটা আগে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, সেটাকে আমরা সেল ভ্যালু বলে থাকি। তাহলে নিট সেল ভ্যালু বের করার জন্য আমাদের শুরুতে দরকার সেল ভ্যালু। সেল ভ্যালু মানে কি? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে অঙ্কের মধ্যে আমাদের 1080 টাকা। আর নিট সেল ভ্যালু বের করার জন্য আমরা কি করব? বিক্রয় মূল্য থেকে উত্তোলন ব্যয়, এফসি বলতে আমরা কি বলছি? ফ্লোটেশন কস্ট বা উত্তোলন ব্যয়। উত্তোলন ব্যয় যেটা আছে সেই উত্তোলন ব্যয়টা আমাদেরকে বাদ দিতে হবে। যদি আমাদের এই অঙ্কের মধ্যে কোনো উত্তোলন ব্যয় দেওয়া নাই, যদি উত্তোলন ব্যয় দেওয়া থাকে তাহলে সেই উত্তোলন ব্যয়টা আমাদেরকে নিট বিক্রয় মূল্য বের করার জন্য বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 1080 টাকা, উত্তোলন ব্যয় যেহেতু দেওয়া নাই তাহলে আমাদের বিক্রয় মূল্য এটাকে আমরা নিট বিক্রয় মূল্য হিসেবে বিবেচনা করব, অর্থাৎ সেল ভ্যালু এবং নিট সেল ভ্যালু এই ক্ষেত্রে সমান হবে। আমাদের সর্বশেষ মান যেটা দরকার আরভি। আরভি মানে আমরা জানি যে মেয়াদ পূর্তিতে আয়ের হার। মেয়াদ পূর্তিতে যে বন্ডের যে মূল্য যেটা দেওয়া থাকে, রিডিমেবল ভ্যালু, পরিশোধযোগ্য মূল্য বা মেয়াদ পূর্তি মূল্য। তা আমাদের এই অঙ্কের মধ্যে কোথাও পরিশোধযোগ্য মূল্যের কথা উল্লেখ করে দেওয়া নাই। তাহলে আমাদের যদি কোনো কিছু উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে আমরা অভিহিত মূল্য বা লিখিত মূল্যটাকে পরিশোধযোগ্য মূল্য বা মেয়াদ পূর্তি মূল্য হিসেবে বিবেচনা করব। তাহলে আরভি সমান আমরা লিখবো হচ্ছে, যেহেতু আমাদের অভিহিত মূল্য বা লিখিত মূল্য ছিল 1000 টাকা, তাহলে আমাদের পরিশোধযোগ্য মূল্য হবে 1000 টাকা। তাহলে আমরা এখন যদি এটা মানটা যদি অঙ্কের মধ্যে বসিয়ে দিই তাহলে আমাদের ওয়াইটিএম বা মেয়াদ পূর্তিতে আয়ের হারটা পেয়ে যাব। তাহলে দেখি, তাহলে আমরা যদি মানটা বসাই, এখানে সুদের পরিমাণ 100 টাকা, আরবির পরিমাণ আমরা জানি 1000 টাকা, নিট সেল ভ্যালু বের হচ্ছে আমাদের 1080 টাকা, সময় ছিল 10 বছর, নিচেও তাই 1000 যোগ 1080, এটাকে আমরা ভাগ দেব 2 দিয়ে। তাহলে আমরা যদি এখন মান বসাই এখানে পাচ্ছি 100। আর এইখানে আমাদেরকে একটু খেয়াল করতে হবে, অবশ্যই একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে 1000 থেকে যদি আমরা 1080 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে -80। -80 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা মানটা পাবো -8। তাহলে 100 থেকে আমরা যদি -8 পাই তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে আমাদের মাইনাস। তাহলে 100 থেকে আমাদের মাইনাস হবে 8। আর নিচে যদি আমরা 1080 যদি যোগ করে 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা ফলাফল পাবো হচ্ছে 1040। তাহলে এখন আমরা যদি এই 100 থেকে 8 বিয়োগ করে 1040 দ্বারা ভাগ করি তাহলে আমরা মান পেয়ে যাব 8.85, অর্থাৎ 0885। এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে পাবো 8.85%। তাহলে আমি আশা করি যে আমরা তাহলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে কিভাবে ওয়াইটিএম বের করতে হয় সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি, এবং এইভাবেই আমরা ওয়াইটিএম এর মান অর্থাৎ মেয়াদ পূর্তিতে আয়ের হারটা বের করব। তো এখন মেয়াদ পূর্তিতে আয়ের হার বের করার পরে আমাদের পরবর্তী যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে কি বন্ডের ইল টু কল। ইল টু কল বলতে কি বোঝায়? ওয়াইটিসি। তাহলে আমরা এখন ওয়াইটিসির মানটা বের করব। তাহলে খ নম্বরে ওয়াইটিসি ইল টু কল, ইল টু কল কলটাকে আমরা ওয়াইটিসি দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের ওয়াইটিসির ক্ষেত্রে কি সূত্র হবে? এখানে একটু নতুন সূত্র হবে, আমরা সূত্রতে এর আগেও লিখে দিছি, নতুন করে এখানেও লিখছি আমরা। ওয়াইটিসির ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট হবে সিপি হবে -b0 ভাগ m, সিপি প্লাস b0 ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের এখানে আয়ের মান আগের উদ্দীপকে আগের যেটা মান ছিল সেটা থেকে আমরা আয়ের মানটা ব্যবহার করতে পারবো। এর মানের ক্ষেত্রে আমাদের মানের পরিবর্তন হবে। তাহলে আমরা পাশে যে মানগুলো লিখেছিলাম এই মানগুলোর পরিবর্তন হবে শুধুমাত্র n থেকে শুরু হয়ে। তাহলে আমাদের অভিহিত মূল্য 1000 টাকা ছিল, অভিহিত মূল্য 1000 টাকাই থাকবে। কুপন রেট 10% ছিল, কুপন রেট আমরা 10% মানি বের হবে। এখন আমাদের সিপি বলতে কি বোঝায়? সিপি বলতে বোঝায় আমরা কল প্রাইস। সিপি বলতে বোঝায় কল প্রাইস বা তলবকৃত মূল্য। তাহলে আমাদের এখানে উদ্দীপকের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে যে বন্ডটি 5 বছর পরে 1050 টাকা মূল্যে তলব করা হতে পারে। তাহলে তলব করা হবে কয় বছর পর? 5 বছর পরে। কত টাকা মূল্যে তলব করা হবে? 1050 টাকা মূল্যে তলব করা হবে। তাহলে সিপি বলতে আমরা কি বলছি? কল প্রাইস বা তলবকৃত মূল্য। তাহলে আমাদের এখানে তলবকৃত মূল্য হবে 1050 টাকা। এখন আসি আমাদের সময়ের যে বিষয়, সময়ের যে ব্যাপারটা আছে, আমরা জানি যে বন্ডটা ইস্যু করা হয়েছে 10 বছর মেয়াদের জন্য,
কিন্তু আমরা ওয়াইটিসি যখন বের করতে যাব তখন কিন্তু আমাদের যে সময়ের জন্য বন্ড ইস্যু করা হয়েছে সেই সময়টা ব্যবহার করা যাবে না। আমাদের ওয়াইটিসির মান বের করার জন্য কত বছর পর বন্ডটি তলব করা হচ্ছে সেই বছরটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের উদ্দীপক অনুযায়ী আমাদের উল্লেখ করা আছে যে বন্ডটি তলব করা হবে কয় বছর পর তলব করা হতে পারে, 5 বছর পরে তলব করা হতে পারে, এবং 5 বছর পরে তলব করা হতে পারে কত টাকা মূল্যে, 1050 টাকা মূল্যে। তাহলে আমাদের এন সমান 10 বছর না হয়ে যাবে 5 বছর। এটা আমাদের সবাইকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমাদের সময় যেটা দেওয়া থাকবে সেই সময়টা না হয়ে কত সময় পরে তলব করা হচ্ছে বন্ডটি সেই সময়টা অবশ্যই আমাদেরকে উল্লেখ করতে হবে। আমরা যদি এখানে সময়টা ঠিকমতো বসাতে না পারি, সময়টা যদি ঠিকমতো বসাতে না পারি তাহলে কিন্তু আমাদের ওয়াইটিসির মানটা সঠিক আসবে না। আর আমাদের আছে কি B0 বলতে আমরা কি বুঝি, আমরা এর আগেও যখন আমরা সূত্রটা লিখছিলাম তখন সূত্রের মধ্যে কিন্তু এই আলোচনাগুলো আমাদের হয়ে গেছে যে B0 বলতে বোঝায় বন্ডের বর্তমান বাজার মূল্য, যে বন্ডটি বাজারে বর্তমানে কত টাকা মূল্যে বিক্রয় হচ্ছে, বাজার মূল্যটা কত দেওয়া আছে সেটাকে আমরা B0 দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের উল্লেখ করে দেওয়া আছে বর্তমানে বন্ডটি বাজারে 1080 টাকায় বিক্রয় হচ্ছে। তো বিক্রয় মূল্যটাকে আমরা কি মূল্য হিসেবে বিবেচনা করব, বাজার মূল্য। তাহলে বাজার মূল্যকে আমরা এখানে কি দ্বারা প্রকাশ করছি, B0। তাহলে আমাদেরকে এখানে মনে রাখতে হবে B0 মানে হচ্ছে বন্ডের বর্তমান বাজার মূল্য, অর্থাৎ বর্তমানে বন্ডটি কত টাকায় বাজারে বিক্রি হচ্ছে। এই মূল্যটা যদি আমরা সঠিকভাবে লিখতে পারি তাহলে আমাদের হয়ে যাবে অঙ্কটা। আর এখানে আমাদের বাজারে বিক্রি হচ্ছে 1080 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে আমাদের এখানে যে উদ্দীপকের উপর ভিত্তি করে সূত্রের যে মানগুলো আছে, আই এর মান পাইছি আমরা, সিপি এর মান পেয়েছি, B0 এর মান পেয়েছি, এন এর মানটাও পেয়ে গেছি। এখন শুধু আমরা মানটা বসালেই আমাদের ওয়াইটিসির মানটা পেয়ে যাব। তাহলে আমরা যদি মান বসাই এখন, আই সমান 100 টাকা, সিপি মানে 1050, B0 1080, এটাকে ভাগ দিব 5 বছর দিয়ে, 1050 যোগ 1080 এটাকে ভাগ দিব আমরা 2 দিয়ে। তাহলে আগের অঙ্কের মধ্যেই আমাদের এখানে অবশ্যই একটু খেয়াল করতে হবে যে এখানে 1050 থেকে 1080 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের মান হয়ে যাবে কি -30। তাহলে -30 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি পেয়ে যাব কি -6। তাহলে মাইনাস প্লাস এই মাইনাস 100 থেকে যদি আমরা -6 বিয়োগ করি তাহলে পেয়ে যাব কত আমরা 94। তাহলে এখানে আমরা যদি মানটা বসাই তাহলে এখানে পাচ্ছি আমরা 94 পাওয়ার পর আমরা কি করব, এখানে 1050 যোগ 1080 তাহলে আমরা পাচ্ছি কত 2130 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 1065। এখন এটা থেকে যদি আমরা ভাগ করে যদি মান বসাই তাহলে পেয়ে যাব হচ্ছে 0.0883। এটা যদি আমরা পার্সেন্টেজে লিখি তাহলে 8.83% পেয়ে যাব আমরা। তাহলে ওয়াইটিসির মানটা পাচ্ছি আমরা কত, 94 কে আমরা 1065 তে যদি ভাগ করি 94 ভাগ 1065 তাহলে আমরা পাচ্ছি 80883। তাহলে আমাদের ওয়াইটিসির মানটা হয়ে যাচ্ছে 8.83%। তো আশা করি আমরা এই বিষয়টাও সুন্দরভাবে বুঝতে পারছি যে ওয়াইটিসির মানটা কেমন করে বের করতে হয়। ওয়াইটিসির মানটা আমরা বের করার জন্য কিভাবে সূত্রটা ব্যবহার করব, আমরা আগে শুরুতে ইল টু কল অর্থাৎ ওয়াইটিসির যে সূত্র যেটা আছে সেই সূত্রটা আমরা আগে প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করার পর আমরা পাশে মানগুলো লিখে নিব। তো আমরা জানি যে লিখিত মূল্য এবং সুদের পরিমাণ যেটা সেটা আমরা সবসময় এটা আমরা ব্যবহার হবে, এটা আমরা ব্যবহার করেছি। কল প্রাইস তলবকৃত মূল্য আমরা ব্যবহার করেছি, এন এর মান ব্যবহার করেছি এবং B0 বন্ডের বর্তমান বাজার মূল্য ব্যবহার করেছি। ওকে, আমরা লাস্টের রিকোয়ারমেন্ট যেটা আছে সেটাতে চলে যাই এখন। লাস্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের চলতি ইল্ড, গ নাম্বার যেটা মান বের করতে যদি চাই আমরা চলতি ইল্ড বা চলতি আয়ের হার। চলতি ইল্ডকে আমরা CY দ্বারা প্রকাশ করি, কারেন্ট ইল্ড চলতি আয়ের হার CY। তাহলে CY এর মান যদি বের করতে যাই তাহলে আমাদের কি লাগে, আয় কে ভাগ দেই আমরা হচ্ছে বন্ডের বর্তমান বাজার মূল্য দিয়ে, অর্থাৎ সুদের পরিমাণটাকে যদি আমরা বন্ডের বর্তমান বাজার মূল্য দ্বারা ভাগ করি তাহলে কারেন্ট ইল্ডের মানটা পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে সবগুলো মানই উল্লেখ করে দেওয়া আছে, শুধু আমাদের মানটা বসানো। তাহলে আমাদের বন্ডের বর্তমান বাজার মূল্য কত টাকা ছিল, 1080 টাকা ছিল বন্ডের বর্তমান বাজার মূল্য, আর আমাদের সুদের পরিমাণ ছিল 100 টাকা। তাহলে 100 টাকাকে যদি আমরা 1080 দিয়ে ভাগ করি তাহলে মানটা পেয়ে যাবো। তাহলে আমরা মান পাচ্ছি কত, 0926.0926। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা মান পেয়ে যাবো 9.26%। তাহলে আমাদের কারেন্ট ইল্ড বা চলতি আয়ের হার যেটা, সেটা চলতি আয়ের হারের পরিমাণটা আমরা পাবো হচ্ছে 9.26%। তো
তো আমাদের বন্ড থেকে বন্ডের অধ্যায় থেকে অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে আমরা বলছিলাম শুরুতেই যে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে আমরা সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং ঋণপত্র বুঝে থাকি বা বন্ডের কথা বলেছিলাম। তো আমাদের এখানে আমাদের এই এইচএসসি লেভেলে শুধুমাত্র বন্ডের এবং সাধারণ শেয়ারের কিছু অঙ্ক থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বন্ডের অঙ্ক পরীক্ষা সবসময় দেওয়া থাকে। তো বন্ডের আমরা অঙ্ক শিখেছি বর্তমান মূল্য কীভাবে বের করতে হয়, 3 ধরনের বর্তমান মূল্য শিখেছি। আর এখন আমাদের এই বন্ড থেকে যে আয়টা হবে, বন্ডে বিনিয়োগ করলে বিনিয়োগকারী কী ধরনের আয় পাবে সেই আয়ের হারগুলো এখন বের করা আমি শিখলাম। তো আমরা যদি আয়ের হার এবং বন্ডে যে বর্তমান মূল্য আছে সেগুলো যদি সঠিকভাবে নির্ণয় করতে পারি, তাহলে এই অধ্যায় থেকে যে কোনো গাণিতিক সমস্যা আসুক না কেন আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আর এটাও বলতে পারি আমি যে আমরা যে বর্তমান মূল্য এবং যে আয়ের হারটা শেখালাম এর বাইরে আর কোনো ধরনের অঙ্ক কখনোই থাকবে না। হয় 3টা বর্তমান মূল্যের মধ্যে যে কোনো একটা বর্তমান মূল্য বের করতে বলবে, আর না হয় এই যে আয়ের হার বের করা শিখলাম 3 ধরনের, এই আয়ের হারের মধ্যে যে কোনো একটা আয়ের হার বের করতে বলবে। তো আশা করি তোমরা যদি ক্লাসগুলো রেগুলার দেখো তাহলে তোমাদের অনেক উপকার হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই রেগুলার পড়াশোনা করে যাও। আমরা জানি যে এই অবস্থা বাংলাদেশের যে অবস্থা চলছে, বাংলাদেশ সহ সারা বিশ্বের যে অবস্থাটা এখন বিরাজমান আছে, এই অবস্থাটা এইভাবে স্থির থাকবে না, একদিন অবশ্যই ভালো হবে সব কিছুই, দেশও ভালো হবে, সবাই সুস্থ হবে ইনশাআল্লাহ আশা করি। তো যখনই কলেজ খুলবে তখনই কিন্তু আমাদের সামনে শুধু পরীক্ষাই থাকবে। তো এই পরীক্ষায় ভালো করার জন্য আমাদের অবশ্যই রেগুলার বাসায় পড়াশোনা করতে হবে, পাশাপাশি আমরা তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবং এভাবে রেগুলার আমি তোমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।